চলেন শুরু করি। কার্ডিয়াক আচ্ছা ঠিক আছে। মাসেল ক্যান পুল but can't provide any push. আগে এসিতে বাসটা একটু স্ট্রেট করতে দাও, জাস্ট 2 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। Muscle can pull but can't provide any push. এটা 4 মার্কস এর কোশ্চেনে আসবে। তো এই কনসেপ্টটা কেন আসলো সেটা বুঝতে গেলে আমাদের একটু ফিজিক্সে যাওয়া লাগবে। তো চলেন স্যার, ফিজিক্সে আমরা দুইটা পিস্টন ড্র করলাম, পিস্টন এ পিস্টন বি, তাদের মাঝে একটা নরমাল স্প্রিং আছে, স্প্রিং। তো যখন তুমি এ আর বি কে কন্ট্রাক্ট করাবা, মানে স্প্রিংটাকে যখন কন্ট্রাক্ট করাবা প্রেসার দিয়ে, যখন তুমি প্রেসারটা লিফট করবা স্প্রিংটা তোমাকে একটা কি দিবে, ধাক্কা দিবে, তাই না স্যার? সে আগের অবস্থায় ফিরে যেতে চাইতে একটা ধাক্কা দিবে। তার মানে ফিজিক্স শেখাচ্ছে যদি একটা স্ট্রাকচারকে এভাবে কন্ট্রাক্ট করানো হয়, একটা স্প্রিং বা এরকম কিছুকে, দেন সে তার অপোজিটে তোমাকে একটা কি প্রোভাইড করবে, পুশ প্রোভাইড করবে। এখন এই কেসটা আমাদের বায়োলজিতে, ফিজিক্সের এই কেসটা আমাদের বায়োলজির জন্য অ্যাপ্লিকেবল কিনা? অ্যানসার হচ্ছে না। মাসেলকে কন্ট্রাক্ট করালে মাসেল টেনে তুলবে, কিন্তু মাসেল পরবর্তীতে কোনো কি দিবে না, পুশ দিবে না, ধাক্কা দিবে না। ধাক্কা কেন দিবে না সেটা এখন আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি। তো চলেন স্যার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ড্র স্ক্যাপুলা। আমার সাথে সাথে ড্র করেন। এটা হচ্ছে আমাদের পিঠের বোনটা, ব্রড বোনটা, যেটাকে আমরা বলি স্ক্যাপুলা। দেন এই গর্তটার নাম কি? গ্ল্যানয়েড ক্যাভিটি। এই গর্তটার নাম কি? এটা হচ্ছে সকেট। দেন এখান থেকে বের হয়ে আসছে হিউমেরাস। আমার সাথে সাথে ড্র করবেন। ড্র করার জন্য আলাদা করে কোনো সময় দিব না। এরপরে আছে রেডিয়াস আপার সাইডে, তার নিচে আছে আলনা। তো এই বোনগুলাকে আপনার লেবেল করা লাগবে। স্ক্যাপুলা লেবেল করলাম, হিউমেরাস। আপার সাইডে আছে রেডিয়াস ইউএস, লোয়ার সাইডে আছে আলনা। এবার আপনি এই হিউমেরাসের উপরে বাইসেপস মাসেলটাকে ড্র করলেন। বাইসেপসটাকে একটু কন্ট্রাক্ট অবস্থায় দেখাবেন, একটু সোলেন অবস্থায় দেখাবেন, এবং ট্রাইসেপসকে দেখাবেন একেবারে ফ্ল্যাট অবস্থায়, ফ্ল্যাট। ওকে, তাহলে দুটো মাসেলকে আমরা ড্র করলাম। মাসেলকে লেভেল করা হচ্ছে বাইসেপস, then lower one triceps, then red marker দিয়ে আমরা এখন ড্র করব টেন্ডনকে। টেন্ডন স্যার দেখো এই অ্যাটাচমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। রেডিয়াসের সাথে কানেক্টেড, ডিস্টালে প্রক্সিমালে কার সাথে? স্ক্যাপুলার সাথে। ট্রাইসেপসও প্রক্সিমালে স্ক্যাপুলার সাথে, বাট ডিস্টালটা কিন্তু কার সাথে? আলনার সাথে। টেন্ডন কোনটা? রেড মার্কার দিয়ে যাদেরকে ড্র করছি তারা। স্যার আমি বুঝবো কেমনে কোনটা রেডিয়াস কোনটা আলনা? এটা তো বলা হয়েছিল আগের ক্লাসটাতে, বলা হয়েছিল। হ্যাঁ ওই তো এই হাতের যখন এই যে স্যালুট দেয়া হচ্ছে, এই যে ভেতরের কোনটা হচ্ছে রেডিয়াস, বাইরেরটা হচ্ছে আলনা। এই যে রেডিয়াস, সাইড রেডিয়াস, হ্যাঁ এই যে এই প্যাটার্নে করলে বেটার বোঝা যায়। এই যে একদম রেডিয়াসকে টাচ করা হচ্ছে, বাইরে আছে আলনা। ড্র করো, 1 মিনিটের মধ্যে শেষ করো। 1 মিনিট পরে ডেসক্রিপশনে যাব। আচ্ছা আরো কিছু টার্মস আছে, আমি একটু লিখে ফেলি স্যার, তোমরা এই ফাঁকে ড্র করতে থাকো।
এই টপিকটাকে যখন তুমি ডেসক্রাইব করতে যাবা প্রথম পয়েন্টটা আসবে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসল। অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসল। সেকেন্ডে আসবে ফ্লেক্সর এক্সটেন্সর। ওকে স্যার, তাহলে চলো বুঝে এবার ড্র করা হয়ে গেছে, শুরু করতে পারি। 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ডস এর মধ্যে স্টার্ট। এটা ডাবল টাইম হয়ে গেছে। আজকে তো অনেক পড়াশোনায় ইনসাইট সরাসরি কখনো সোডিয়াম ক্লোরাইড সি সল্ট বলবো অথবা পটাশিয়াম অবশ্যই আছে একই সেকশন দেখি তেমনটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায় না মাঝে মাঝে দেখি হঠাৎ হঠাৎ চলে আসে রোজের স্টেটমেন্টে এগুলো কি ক্লাস টিচার But you are conscious, right? You need people like you. Just friends, okay? We are all just friends. Nothing more.
আমেরিকান একটা পারে থাকে তারপরে সবথেকে মজাদার জিনিস কি জানো ওরা ইমার্জিং ভাইরাস ইমার্জিং ভাইরাস মানে কি আমাদের পক্ষীবাহিত হইতো এখন মানুষ ইমার্জিং ভাইরাস তুই জানিস হ্যাঁ সেটাই কোয়েশ্চেন কার্ড থেকে এখন ভাই এটা হয় ব্লাড ট্রান্সফিউশন এখন বলতে পারছে মানুষের বেলায় হিউম্যান ম্যানেজমেন্ট ব্লাড ট্রান্সফিউশন মানে আপনার মাধ্যমে আমাদের এই বাদি এই যে মানুষের ভাই এখানে কিন্তু আইয়াটা কিন্তু আইয়াটা কিন্তু আমরা ওই ব্ল্যাক হোয়াইটের মিক্সারে আমরা হচ্ছে ইন্ডিয়ান স্পেসিফিক তারপর আসলে আমরা আসলে যাবো হ্যাঁ প্লিজ চলে যা ভাই তোরা তো জোর কাম কেমন বসে বাতাস আসতেছে বেশি বাতাস কেটে আসছে স্যার দেখছেন আপনার বুঝতে গেছেন আমি প্রোগ্রামটি আমার মিটিংয়ে বসে গেছি স্যার আমি স্যারকে মিটিংয়ে বসে স্যার আসো এখন আসো প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করার পরে তোমাকে ডেসক্রাইব করতে হবে হোয়াট ইজ মেইন বাই অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল। এই কথাটার মানে হচ্ছে যখন একটা মাসেল কন্ট্রাক্ট করবে, বুঝিও একটা মাসেল যখন কন্ট্রাক্ট করবে সে কিছুটা ফুলে যাবে, তার সাইজ শর্ট হয়ে আসবে, ঠিক তার অপোজিটে অলমাইটি আরেকটা স্কেলেটাল মাসেলকে প্লেস করে দিয়েছেন। ওই মাসেলটা তখন রিল্যাক্সে থাকবে অথবা এক্সপানশনে থাকবে। এই ফেনোমেননটাকে বলে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল। প্রত্যেকটা বোনের ইউজুয়ালি যেখানে সব জায়গায় থাকবে না স্যার,
যেমন এখানে হিউমেরাসের উপরে আছে বাইসেপস, নিচে আছে ট্রাইসেপস। তো এখন বাইসেপ যদি কন্ট্রাক্ট করে অবভিয়াসলি ট্রাইসেপস তখন কি করবে? রিল্যাক্স করবে অথবা এক্সপান্ড করবে। এই ফ্যাক্টটাকে বলে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল। ঠিক আছে, মানে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একটা মাসেল যখন কন্ট্রাক্ট করবে তার অপোজিটে থাকা মাসেলটা তখন এক্সপান্ড করবে। এরকম মাসেলের আইডিয়াল এক্সাম্পল হচ্ছে বাইসেপস এন্ড ট্রাইসেপস। এই জন্য আমরা এই টপিকটা বোঝানোর জন্য অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল হিসেবে কাকে বেছে নিলাম? বাইসেপস এন্ড ট্রাইসেপস কে বেছে নিলাম। তো এখন আসো এক্সপ্লেনেশনে যাচ্ছে। স্যার, আমরা হ্যান্ডটাকে যখন বডি টুয়ার্ডস এলবো জয়েন্টটাকে যখন বডি টুয়ার্ডস আনতে হচ্ছে তখন বাইসেপস কে কি করতে হচ্ছে? কন্ট্রাক্ট করতে হচ্ছে। তো বাইসেপস যখন কন্ট্রাক্ট করবে, খেয়াল করো সে টেন্ডন দিয়ে কার সাথে কানেক্টেড? রেডিয়াসের সাথে। তার মানে সে টেন্ডন দিয়ে কাকে টানতেছে? রেডিয়াস। তো রেডিয়াসকে যখন টানবে আলনা কি বসে থাকবে? আলনাও রেডিয়াসের সাথে আসবে না? তার মানে এন্টায়ার হ্যান্ডটা বডি টুয়ার্ডস এ আসবে এবং হ্যান্ডটা ফ্লেক্সিবল হবে, ব্যান্ড করবে, ফ্লেক্সিবল হবে। এই জন্য হ্যান্ডটাকে ব্যান্ড করতে গিয়ে মেজর রোল প্লে করেছে কে? বাইসেপস। এবং বাইসেপস হ্যান্ডটাকে ফ্লেক্সিবল করেছে। এই কারণে ফ্লেক্সর মাসলটা তাহলে কে হবে? বাইসেপস। এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, তুমি যেটা ডেসক্রাইব করছো সেই ক্ষেত্রে ফ্লেক্সর মাসলটা হচ্ছে বাইসেপস। কারণ ফ্লেক্সর বলতে বোঝানো হচ্ছে যেই মাসলটার কারণে একটা জয়েন্ট ব্যান্ড করছে, ফ্লেক্সিবল হচ্ছে। ঠিক আছে, এখন এই জায়গায় যখন আসলাম একটা কোয়েশ্চেন অ্যারাইজ করলো, তাকাতে হবে আমার দিকে, যে বাইসেপস কন্ট্রাক্ট করে টেন্ডনটাকে টেনে রেডিয়াস এন্ড আলনাকে বডির দিকে নিয়ে আসছে। এখন আমি আমার হ্যান্ডটাকে আবার আগের অবস্থায় এক্সটেন্ড করাতে চাই। এখন বাইসেপ যেহেতু কন্ট্রাক্ট করেছে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, নিয়ম অনুযায়ী, ফিজিক্সের নিয়ম অনুযায়ী বাইসেপস আমাকে একটা কি প্রোভাইড করা উচিত? পুশ প্রোভাইড করা উচিত। বাট বাইসেপস কখনোই সেটা করবে না। কেন করবে না? কারণ বাইসেপসের ঠিক এগেইনস্টে কে আছে? অলমাইটি এমন ভাবে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেলগুলোকে প্লেস করে দিয়েছেন, যদি হ্যান্ডটাকে আবার আগের জায়গায় নিতে হয় তখন এই ট্রাইসেপসটা কন্ট্রাক্ট করবে। কে কন্ট্রাক্ট করবে? ট্রাইসেপস। সে যখন কন্ট্রাক্ট করবে সে তার টেন্ডন দিয়ে কাকে টানবে? আলনাকে টানবে। টেনে হ্যান্ডটাকে কি করবে? আগের অবস্থায় নিয়ে যাবে, মানে স্ট্রেট করবে, এক্সটেন্ড করবে। তার মানে যেই মাসেলটা হ্যান্ডটাকে এক্সটেন্ড করছে তাকে তুমি বলবা এক্সটেন্সর। সেই মাসেলটা কি? ট্রাইসেপস। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে মাসেল কেন পুশ প্রোভাইড করে না? কারণ যেই মাসেলটা কন্ট্রাক্ট করলো সে ধাক্কা দিয়ে হ্যান্ডটাকে আগের জায়গায়, মানে পুশ প্রোভাইড করে, হ্যান্ডটাকে আগের জায়গায় নেয়ার দরকার নাই। কেন দরকার নাই? কেননা তার ঠিক অপোজিটে আছে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল ট্রাইসেপস। অন দ্যাট টাইম to extend the hand, triceps কি করবে? Contract করবে। On that time biceps will remain in relaxed condition. biceps তখন কি থাকবে? মনে রাখবা ট্রাইসেপস যখন অ্যাক্টিভ, বাইসেপস তখন ঘুমিয়ে যাবে, সে কোনো কাজ করবে না, সে রিল্যাক্সে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই ফিচারটাকেই বলা হয়েছে অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেল। আর এরকম মাসেল থাকার কারণেই কখনোই একটা মাসেলকে পুশ প্রোভাইড করতে হয় না। বোঝাতে পেরেছি? এই হচ্ছে টপিক। ডায়াগ্রাম ড্র করবা অ্যান্টাগনিস্টিক পেয়ার অফ মাসেলকে। এটা তুমি মানডেতে শীট পেয়ে যাবে, এন্টায়ার চ্যাপ্টারের শীট দিয়ে দিব, চ্যাপ্টার 7 এর শীট দিয়ে দিব। ফ্লেক্সর দেন এক্সটেন্সর, এটাকে ডেসক্রাইব করব। ঠিক আছে, তো এই টপিকটা শেষ। এবার চলে যাচ্ছি নেক্সট টপিকে। লিখো কপিতে, যা লিখছো কপিতে তার এর থেকে বেশি লেখার দরকার নেই, এর থেকে বেশি সব শীটে দেয়া আছে স্যার। যা বলছি এটাকেই স্যার মোটামুটি সামারি করা হচ্ছে। নেক্সট টপিকটা হচ্ছে রোল অফ বোন অ্যান্ড মাসেল ইন নি মুভমেন্ট। রোল, আমি এটা রাফ করে দিচ্ছি স্যার। আর তোমার এটা কি ইয়ে করবা, ছবি তুলবা? আচ্ছা, এখন কি হচ্ছে রাফ করে ফেলতেছি স্যার। ইয়েস স্যার। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে, আমি এই দিকটা ইরেজ করে ফেলি।
নেক্সট টপিকটা হচ্ছে রোল অফ বোন অ্যান্ড মাসেল ইন নি মুভমেন্ট। তো এখানে তোমাকে আবার ডায়াগ্রামটা ড্র করতে হবে নি রিজিয়নের। টপিকের নেমটা হচ্ছে রোল অফ বোন অ্যান্ড মাসেল ইন নি মুভমেন্ট। সেটাকে কিভাবে প্রমাণ করব? ড্র করতে দেন, বলতেছি স্যার। সেম আগের মতো মাসেলগুলোকে আমি গ্রিন মার্কার দিয়ে ড্র করতেছি। hamstring, quadriceps, quadriceps, calf muscle, এবার আসো হ্যামস্ট্রিং হচ্ছে তিনটা মাসেলের কম্বিনেশন। নাম্বার 1 biceps femoris, number 2 semi membranosus, number 3 semi tendinosus, quadriceps is the combination of 4 muscles. Number 1 rectus femoris, এটা সাস আছে number 2 vastus lateralis, number 3 vastus medialis, and number 4 vastus intermedius. And calf muscle is the combination of 2 muscles. Number 1 gastrocnemius, and number 2 soleus, gastrocnemius and soleus. তো এবার চলো টেন্ডনগুলোকে ড্র করি। টেন্ডনের অ্যাটাচমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বোর্ডে তাকাও।
প্রক্সিমাল এন্ডের টেন্ডনগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের ডেসক্রিপশনের জন্য। একটু দিকে তাকাও। কোয়াড্রিসেপস টেন্ডন দিয়ে কার সাথে কানেক্টেড? টিবিয়ার সাথে। এরপরে এটাকে হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং টেন্ডন দিয়ে কার সাথে কানেক্টেড? টিবিয়ার সাথে। কাফ মাসেল টেন্ডন দিয়ে কার সাথে কানেক্টেড? জি, এই কানেকশন বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, এটা আগে শেষ করো। ডায়াগ্রাম ড্র করো, আগে অ্যাকুরেটলি ড্র করো। আমি যেভাবে মাসেলের নেম মেনশন করেছি এক্সাক্ট সেম ওয়েতে তুমি যখন এক্সামে এই ডায়াগ্রামটা ড্র করবা এই মাসেলগুলোর নাম সেম এইভাবে করে ডায়াগ্রামেই মেনশন করে দিতে হবে। স্টেটমেন্টে মেনশন করবা সেটা পরের বিষয়। ডায়াগ্রামে স্যার যে প্যাটার্নে দিয়েছি তুমি যখন এইভাবে ডায়াগ্রাম ড্র করবা এবং মাসেলগুলো যখন অ্যাকুরেটলি মেনশন করতে পারবা বোর্ড এক্সামে ইউ উইল গেট ফুল মার্কস রিগার্ডলেস অফ হ্যামস্ট্রিং এর টেন্ডন কিসের সাথে কানেক্টেড? স্যার হ্যামস্ট্রিং এর টেন্ডন কিসের সাথে? হ্যামস্ট্রিং এর টেন্ডন কানেক্টেড টিবিয়ার সাথে। স্যার ফিবুলার সাথে কিছু নাই? নাই, টিবিয়া বোনটা স্যার মানে ব্যাক সাইডে তো ওটার সাথে একটু সাইডে পড়ে যায়, ওটা একটা ফ্ল্যাট বোন। এটা লোড বিয়ার করে কাফ মাসেলটা ফিমারের সাথে। ঠিক আছে, কেউ যদি জিম করে বলে যে আমার গরু বাচ্চা বড় হয়ে গেছে শুরু করব। আচ্ছা স্যার এত কঠিন কঠিন নাম না দিয়ে ওটার নাম 1 2 3 4 এভাবে তো নাম দিতে পারতো না। পারতো সায়েন্টিস্ট আকাশ লিখছিস তুই? স্যার আমি বড় হয়ে পুরো বায়োলজি পারতে অবশ্যই এখন তুই লিখছিস সবগুলা? হ্যাঁ। আচ্ছা লিখলে হলো, ঠিক আছে। আসো স্যার, তো এবার ডেসক্রিপশনে যাই। হ্যাঁ স্যার। স্যার 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি বাইরে যাচ্ছি না স্যার, বাইরে গেলে আটকে যাবো। যায় না স্যার। স্যার চলে গেছে চলে গেল, yes, আচ্ছা। তো দলজারে চলে গেছে তাই নাকি? থ্যাংক ইউ Memories না, পাপি ফিগার্স না। চশমা লাগাও। দাঁড়িয়ে শেভ করিস আমি দাঁড়িয়ে শেভ করে এটা আরে রাস্তা ধানে সেগুলো দেখতে পাওয়া যায় স্যার, আচ্ছা চালানো করবে এই গ্যাস্ট্রোটা আমরা ইউজ করছি। স্যার তাহলে কি গ্যাস্ট্রোটা আমরা ইউজ করছি। মানে গ্যাস্ট্রো স্টোমাকের সাথে রিলেটেড নিয়ে করতেছেন? কেন? I have to check, sir. Have to check. ওরকম কোনো রিজন তো ভাই বোনের সাথে তো এটা একদম বটমের একটা মাসল, তাই না স্যার? আচ্ছা চলেন স্যার ডেসক্রিপশনে যাই। এখন শুনো, যারা আগের টপিকটা বুঝতে পারছো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। বেন্ডিংটা হচ্ছে কোন সাইডে? এই নি জয়েন্টে বেন্ডিংটা কোন দিকে হচ্ছে? ব্যাক সাইডে, পেছনের দিকে বেন্ডিং হচ্ছে। মনে রাখবা যেদিকে বেন্ডিং হবে ওদিকের মাসেলগুলা কি করবে? কন্ট্রাক্ট করবে। তাহলে এদিকে বেন্ডিং হচ্ছে নিয়ের দিকে, তাহলে কন্ট্রাক্ট করবে কে? হ্যামস্ট্রিং আর কাফ মাসেল। ঠিক আছে, তার মানে নি বেন্ডিং এর ক্ষেত্রে ফ্লেক্সর হচ্ছে
হ্যামস্ট্রিং এন্ড কাফ। রিসেন্টলি বইয়ে কাফকে খুব একটা বেশি ফোকাস করছে না, ফোকাস করছে কাকে জানেন? গ্যাস্ট্রোকনেমিয়াসকে। But you should know, by this time you have come to know that gastrocnemius belong to কাফ মাসেল। আলটিমেটলি এখানে শুধু যে গ্যাস্ট্রোকনেমিয়াস রোল প্লে করে তা না, তার সাথে কে আছে? সোলেয়াসও কিন্তু আছে। আমাকে যদি বলেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কাফ লিখতে না চান সমস্যা নাই, বাট গ্যাস্ট্রোকনেমিয়াস এন্ড সোলিয়াস দুইটাকেই মেনশন করতে হবে ফর দি বেন্ডিং অফ নি জয়েন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি নি জয়েন্টের যে বেন্ডিং সেটাকেও আমরা দুইটা টপিকে ডিভাইড করে ডিসকাস করব। একটা হচ্ছে ফ্লেক্সর আর একটা হচ্ছে এক্সটেনসর। তুমি যখন টেক্সট পড়বা বা শীট পড়বা সেখানে কিন্তু এগুলো নাউন ফর্ম ইউজ করা হয়েছে, ফ্লেকশন, এক্সটেনশন। বুঝাইতে পারছি? একই জিনিসই। তো এখন এই ক্ষেত্রে বেন্ডিংটা যখন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কাফ মাসেল, সরি গ্যাস্ট্রোকনেমিয়াস এন্ড সোলিয়াস এন্ড হ্যামস্ট্রিং, এই তিনটা মাসেল কি করছে? কন্ট্রাক্ট করছে। ওই মোমেন্টে কোয়াড্রিসেপস এর কোনো রোল নাই, কোয়াড্রিসেপস তখন হচ্ছে রিল্যাক্স, তাই তো? এখন আসো, লেগটাকে তুমি নি জয়েন্টটাকে আবার এক্সটেন্ড করবা, আগের জায়গায় নিয়ে আসবা। তো আগের জায়গায় যখন স্ট্রেট করতে যাবা, এক্সটেন্ড যখন করতে যাবা, তখন রোল প্লে করবে কে? কোয়াড্রিসেপস এবার কন্ট্রাক্ট করে এই লেগটাকে স্ট্রেট করতেছে। ওই অবস্থায় কাফ মাসেল এন্ড হ্যামস্ট্রিং ঘুমিয়ে থাকবে, ওই সময় তাদের কোনো রোল নাই। তার মানে এই দুইটার এগেইনস্টে কাজ করে কে? মনে রাখবে, এমসিকিউতে লাগবে। কোয়াড্রিসেপস এর এগেইনস্টে কাজ করে কে? হ্যামস্ট্রিং এন্ড কাফ মাসেল, হ্যামস্ট্রিং এন্ড কাফ মাসেল। বাকি সবকিছুই আগের মতো একদম সিম্পল। ডেসক্রিপশন তোমার জন্য টাফ কিছুই হবে না। বলেন স্যার, মাসেলের টাইপসগুলো আমরা জানবো না, মানে কোনটা গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস কোনটা কোন জায়গায় থাকে? জি স্যার, সোলেন যে মাসেলটা, আমাদের যেটা লেগে টাচ করে, সোলেন যে মাসেলটা এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, আর সোলিয়াসটা থাকে তার পাশের দিকে স্যার, ল্যাটারালি স্টে করে। ফ্ল্যাট দুইটা মাসেল, সোলিয়াস এর পাশে দুইটা মাসেল স্টে করে। বুঝতে পারছি স্যার? এখানে আরেকটু জিনিস শিখাই দিই, যেহেতু আর্টস করছো, সেটা হচ্ছে এই বোনটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস বোন। আর একটু তাকাও, এখানে একটা স্পেশাল টেন্ডন আছে, যে টেন্ডনটা কার সাথে লাগানো থাকে? এই টেন্ডনটার নাম অ্যাকিলিস টেন্ডন। ওই যে হেলেন অফ ট্রয়, এটা ওইখান থেকে আসছে। এটা এই গ্রিকের, হ্যাঁ এটা গ্রিক টার্ম, হ্যাঁ অ্যাকিলিস। অ্যাকিলিসের ওই যে লাস্টে কি করা হয়েছে ওকে, হ্যাঁ ওর মানে তীরটা মারা হয়েছে ওর ইয়েতে, এই টেন্ডন এটা ছিঁড়ে যায়, তখন আর সে মুভ করতে পারে না, সে তখন হাইট করতে পারে না, লাস্টে সে মারা যায়। ওকে স্যার, তো অ্যাকিলিস টেন্ডন এটাও চাইলে মেনশন করতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না। প্রথমে যা ছিল ওই পার্টগুলো মেনশন করা তোমার জন্য ম্যান্ডেটরি। তো এই কোয়েশ্চেনগুলা একটু ডায়াগ্রাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন। এখানে তোমার টিচাররা যখন কপি চেক করবে, ডিয়ার স্টুডেন্টস, আমি কেন বলছি যে ডায়াগ্রামে তুমি মাসেলগুলোর নাম কেন মেনশন করবা? তুমি যখন অ্যাপ্রোপ্রিয়েটলি এগুলো মেনশন করতে পারবা, টিচার বুঝে যাবে তোমার ডেসক্রিপশনটা কি আছে, ওকে আছে। আর যদি এই জায়গায় মিস্টেক করে ফেলো, টিচার ধরে নিবে যে না তোমার ভিতরে অনেক ঝামেলা আছে, তখন টিচার পড়তে যাবে। তুমি যদি এগুলো অ্যাকুরেটলি মেনশন করতে পারো, স্যার যে মেনশন করে দিয়েছে ওইভাবে, ডেসক্রিপশন এটা এই ক্ষেত্রে ডেসক্রিপশনগুলো অনেক বড় হবে না, ডেসক্রিপশনগুলো হবে শর্ট। এটা অনেকটা ডায়াগ্রাম ওরিয়েন্টেড কোশ্চেন। ঠিক আছে, ক্যামেরা প্রনাউন্স করব কোনটা কি স্যার? ইসচিয়াম, ইসচিয়াম, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ওকে স্যার, দিস টপিক অলসো ওভার। এবার আরেকটা টপিক স্টার্ট হতে যাচ্ছে, লিখো স্যার কপিতে, রডস এন্ড লিভার সিস্টেম। চলেন স্যার এটা আজকে শেষ করে দিই। এখানে লিভার কাফ মাসেলের উপরে। লিভার কাফ মাসেলের কোনখানে? এগুলো সোলিয়াস মাসেল, এটা প্যাটেলা, নি ক্যাপ। এই টেন্ডনটা, এই যে কোয়াড্রিসেপস এর টেন্ডনটা প্যাটেলার উপর দিয়ে গিয়ে কাকে টাচ করবে? টিবিয়াকে টাচ করবে। প্রাপ করতেছি স্যার, আর কিছু ছবি দেবা কেউ? স্যার, জি সোজা করার জন্য কি কোয়াড্রিসেপস? জি আগে টিবিয়াকে টানবে। টিবিয়াকে টানবে, টিবিয়াকে টানবে।
স্যার বেন্ড করার জন্য কাফ মাসল কাফ মাসেল হ্যাঁ কন্ট্রাক্ট করলে সে টানবে একে উপরের ওই সে লাগানো হচ্ছে ফিমারের সাথে ফিমারের দিকে টান টান খেয়ে সে ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে ডাব করব নেক্সট টপিক রডস এন্ড লিভার সিস্টেম নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 6 এই ব্যাচে স্টার্ট হয়ে যাবে তাহলে তো দেখছি দেখছি না আমাদের বাড়িতে ফিগারটা বাকি জি স্যার বাড়িতে ফিগার একটা জিনিস বলি জেনারেটর বাড়িতে ফিগার নেক্সট স্পিক একদম প্রথমেই বলবে এটা ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই বলবে এটা বলছিলাম আজকে বলতে প্রথম থেকে স্যার এটা কারণ এখন এটা নিয়ে এই এই শামস একটু পজ দিত একটু জাস্ট এক মিনিটের জন্য পজ দিন এক কোশ্চেন ম্যাক্সিমাম কলেজে এগুলো স্টার্ট হচ্ছে স্যার দুর্গাপূজা ভ্যাকেশনের পরে এখন আমাদের কলেজ থেকে আপনাদের কলেজ থেকে দেখে শিখে অসম্ভব কিছু না হইতে পারে হইতে পারে পাহাড় ফেলে যাচ্ছে জি জি স্যার জি আগে শুধু বাংলা গেট দিকে আসবে সব হাত দিয়ে যাবে কইলেও আগে বাংলা থাকতে হবে না যে এডিশন একটা এখন তো অনলাইনে come back rods and liver L E V E R not L I V E R অনেক সময় দেখা যায় এক্সামে বায়োলজি লিখতে সময় এখানে L I V E R লিখে যাচ্ছে না স্যার এটা স্যার হয়ে যায় আর কি তো রডস এন্ড লিভার সিস্টেম চলেন স্যার ছোটবেলায় সবাই আমরা এই খেলনাটাতে বসেছি সিস রাইট মাঝখানে একটা সাপোর্টিং থাকবে এই সাপোর্টিং কে আপনি বলবেন পিভট অথবা ফালক্রাম দেন এক পাশে একটা ওয়েট দেয়া হবে না হইলে লোড বলবে এক্সাম কপিতে এক্সাম কোশ্চেনে ওয়েট অথবা লোড আরেক সাইডে দিবেন আপনার প্রচেষ্টাকে আমরা ইংলিশে বলবো এফর্ট অথবা এনার্জিও বলে বোর্ড এক্সামে অথবা অনেক সময় ফোর্সও বলে তো যখন যেটাই থাকুক না কেন আপনারা মনে রাখবেন যে প্রচেষ্টা বা এফর্ট এটা হচ্ছে আপনার আর লোডটা হচ্ছে প্রোভাইড করা হবে দেন মাঝখানে আছে পিভট অথবা ফালক্রাম তো এই যে পুরো একটা ডায়াগ্রাম ফিজিক্সের এইটাই রডস এন্ড লিভার সিস্টেম মাঝখানে যে একটা সাপোর্টিং স্টিকের মতো কল্পনা করা হচ্ছে এটাকেই বলে রড আর পুরো সিস্টেমটার নাম হচ্ছে রডস এন্ড এটা কেন ডেভেলপ করা হয় যাতে আপনি লেস এনার্জি প্রোভাইড করে অনেক বেশি কাজ করতে পারেন এই জন্যই লিভার সিস্টেমটা প্রিপেয়ার করা হয়েছে এবং বলা হয়ে থাকে টেক্সট বুকে এভাবে যে লেস এনার্জি প্রোভাইড করে তুমি যাতে হিউজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাও কি অ্যাডভান্টেজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এই জন্য কাকে এস্টাবলিশ করা হয়েছে রডস এন্ড লিভার সিস্টেম তো আমাদের বডিতে তিন ধরনের রডস এন্ড লিভার সিস্টেম আছে প্রথমটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার সিস্টেম সেকেন্ড ক্লাস লিভার সিস্টেম and third one থার্ড ক্লাস নট পারি তো আনন্দ নিয়ে বললি মনে হয় সাবজেক্টে পারিশন যাই হোক, আমরা থেকে দিতে পারি আর কি বলবো কি আর বললাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ আসেন স্যার এবার আসেন ফার্স্ট ক্লাস লিভার হচ্ছে এমন একটা লিভার যার একদিকে থাকবে ওয়েট অথবা লোড মাঝখানে থাকবে পিভট অথবা ফালক্রাম আর একদিকে থাকবে এনার্জি অথবা এফর্ট অথবা ফোর্স তার মানে যে ডায়াগ্রামটা ড্র করা আছে এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার ডিয়ার স্টুডেন্টস এই লিভার আমাদের বডিতে খুবই রেয়ার ফার্স্ট ক্লাস লিভার আমি एग्जांपल দিব একটু পরে এটা আমাদের বডিতে খুবই রেয়ার নাম্বার 2 হচ্ছে এই লিভারটা এমন একটা লিভার এটা প্রথম কন্ডিশনটা ফুলফিল করে সেটা হলো যে লেস এনার্জি প্রোভাইড করে আপনি অনেক বেশি কাজ করতে পারছেন যেমন
আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এটার एग्जांपल হচ্ছে কেচি সিজারের মাঝখানে যে জয়েন্টটা আছে ওটা হচ্ছে ফালক্রাম, আর একদিকে আপনি এনার্জি দিচ্ছেন আর একদিকে কাজ করতেছে। তো এই হচ্ছে ফিজিক্স থেকে। এবার বায়োলজিতে আসেন। বায়োলজিতে এটার एग्जांपलটা হচ্ছে আমাদের এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটার নাম কি? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটলানো অক্সিপিট। আমি আগে বলেছিলাম খুব সিগনিফিক্যান্ট একটা জয়েন্ট, এবং এই জয়েন্টটা আর অনেকগুলো জায়গায় एग्जांपल প্রোভাইড করার জন্য এই জয়েন্টটা লাগবে, আরো সামনে আসতেছে। তাহলে এই জয়েন্টটা এমন একটা ইম্পর্টেন্ট জয়েন্ট যেই জয়েন্টটার মাধ্যমে স্কাল এন্টায়ার স্কেলেটাল সিস্টেমের সাথে মানে ভার্টিব্রাল কলামের সাথে বা এন্টায়ার বডির সাথে কানেক্টেড। এখন আমার মাথাটা সামনের দিকে পড়ে আছে, দেন এই হচ্ছে জয়েন্ট যেটা ফালক্রাম, এদিকে মাসেলগুলো মাথাটাকে টেনে উপরের দিকে তুলতেছে। এটা কার एग्जांपल? ফার্স্ট ক্লাস লিভার। তাহলে ফার্স্ট ক্লাস লিভারের एग्जांपले প্রথমে মেনশন করতে হবে অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্টকে। দেন মাথাটা যখন সামনের দিকে ইনক্লাইন অবস্থা আছে সেখান থেকে এটাকে টেনে উপরের দিকে, ব্যাক সাইডের যে মাসেলগুলো আছে সেটা টেনে মাথাটাকে উপরের দিকে তুলছে। তার মানে এটা এই যে ফর্মুলাটা আছে এটাকে সাপোর্ট করে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাস লিভার বলেন স্যার এখানে হেডটা কি লোড হিসেবে হেডের ফ্রন্ট সাইডটা ভেন্ট্রাল সাইডটা লোড হিসেবে কাজ করবে। মানে ফালক্রামের সামনের দিক যা আছে অ্যাটলানো অক্সিপিটাল জয়েন্টের সামনের দিক যা আছে পুরোটাই কি হিসেবে কাজ করবে? ওয়েট অথবা লোড হিসেবে কাজ করবে। তাহলে এটা কিছু ফিচার জেনে নেন। এটা হচ্ছে বডিতে খুবই রেয়ার। নাম্বার 2 হচ্ছে এটার মাধ্যমে কম এনার্জি প্রোভাইড করে অনেক বেশি ফাংশন, অনেক বেশি কাজ রান করানো যায়, অ্যাক্টিভিটি রান করানো যায়। আন্ডারস্টুড? ফার্স্ট ক্লাস লিভার শেষ, সেকেন্ড ক্লাস লিভারে যাচ্ছি। সেকেন্ড ক্লাস লিভারে ফালক্রাম চলে আসবে এক কর্নারে। ফালক্রাম অথবা পিভট চলে আসছে এক কর্নারে। পুরো লোড থাকবে, ওয়েট অথবা লোড থাকবে মাঝে, আর আরেক দিকে দিবেন আপনার প্রচেষ্টা, এনার্জি অথবা ফোর্স। ডিয়ার স্টুডেন্টস, এই ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে, আমি বারবার বলছি মাঝখানে মানে একেবারে এক্সাক্ট মিডলে না। ফালক্রাম আর এফার্টের যে কোনো একটা পয়েন্টে, এখানে থাকতে পারে লোড, এখানে থাকতে পারে, যে কোনো পয়েন্টে, এই দুইটার মাঝে থাকবে, এটা হচ্ছে কথা। এক্সাক্ট মিডলে থাকবে এমন কোনো কথা নাই। তাহলে এটার টিপিক্যাল एग्जांपल ফিজিক্স থেকে আমরা পাচ্ছি হুইল ব্যারো। এক চাকার যে গাড়িগুলো আছে, এক চাকার ময়লা নেই যে এক চাকার গাড়িগুলোতে, এই যে একটা হুইলটা কাজ করছে, চাকাটা কাজ করতেছে কি হিসেবে? পিভট অথবা ফালক্রাম হিসেবে। দেন মাঝখানে আপনি গাড়ির মধ্যে লোড দিচ্ছেন, আরেকদিকে আপনি এনার্জি দিয়ে ধাক্কা নিয়ে যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে ফিজিক্স থেকে। এবার আসো বায়োলজিতে, আমাদের বডিতে এটা কোন জায়গায় আছে সেটা খেয়াল করো। স্যার, আমরা যখন আমাদের পায়ের যে ফিঙ্গারগুলো আছে টোজের উপরে ভর করে আমরা দাঁড়িয়ে গেলাম উপরের দিকে। তাহলে এই যে পায়ের ফিঙ্গার উপরে ভর করে উপরের দিকে দাঁড়িয়ে গেলাম, ব্যাক সাইডের যে মাসেল সেই মাসেলটা কি করতেছে? এন্টার বডিকে টেনে উপরে তুলতেছে। আর পুরো বডি লোডটা কোন জায়গায়? এই দুইটা পয়েন্টে। টোজটা তো ফালক্রাম, টোজ আর এটার মাঝে, এই যে এটা টোজ, পায়ে ভর করে দাঁড়াইছেন, আর এখানে মাসেল টেনে কোন লিফট করতেছে বডিকে উপরের দিকে, আর পুরো বডির লোডটা কোন জায়গায় পড়তেছে? এই দুইটার যে কোনো একটা পয়েন্ট, এই দুইটার মাঝখানে যে কোনো একটা পয়েন্ট। সো দিস ইজ দ্য টিপিক্যাল एग्जांपल অফ সেকেন্ড ক্লাস লিভার। সেকেন্ড ক্লাস লিভার বডিতে অনেকগুলো আছে, এবং এই লিভারের ক্ষেত্রে যতটুকু এনার্জি দিবেন ততটুকু কাজ হবে, বেশি হবে না। ফার্স্ট ক্লাস লিভারে লেস এফর্ট দিয়ে হিউজ ফাংশন রান করিয়েছিলেন, আর এই ক্ষেত্রে যতটুকু আপনি এনার্জি প্রোভাইড করবেন, সাপোজ আপনি 1 কেজি লোড বিয়ার করতে যাচ্ছেন, 1 কেজির এনার্জি প্রোভাইড করতেছেন, 1 কেজি লোড বিয়ার হচ্ছে, তার মানে যতটুকু এনার্জি ততটুকু কাজ। আর থার্ড ক্লাস লিভারে হবে উল্টাটা পুরাটা, মানে কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ আপনি পাবেন না, ওটা ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে। বুঝাচ্ছি, আগে সেকেন্ড ক্লাস ক্লিয়ার করেন। ইনফরমেশনগুলো লিখে নাও সাপোর্ট ইয়েতে, কপিতে। শীট এগুলো অনেক অর্গানাইজ ওয়েতে আছে। চ্যাপ্টার 7 এর শীটটা অনেক অর্গানাইজ, ওয়াইড হওয়ার কোনো কারণ নেই, সবকিছু A to Z গোছানো আছে, জাস্ট পড়তে হবে বাসায় নিয়ে মনোযোগ দিয়ে। স্যার, এটা কি আমি ডোর হিঞ্জের সাথে কম্পেয়ার করতে পারবো? ডোর হিঞ্জের সাথে মেকানিক্যাল এফিশিয়েন্সি ক্ষেত্রে যদি আমি বলি আর কি। ডোর হিঞ্জ তো ফার্স্ট ক্লাস লিভারে পড়ে, হিঞ্জটা ফার্স্ট ক্লাসের জন্য হ্যাঁ ফার্স্ট ক্লাস লিভার ঠিক আছে, ডোর হিঞ্জ রোড পাচ্ছি না
এক সাইডে পিভট মাঝখানে লোড আর এক সাইডে আমরা ফার্স্ট ক্লাস লিভারের কথা বলতেছি। আর বলের সবে জয়েন্ট এর মাসেলের অ্যারেঞ্জমেন্ট চিন্তা কোন মানে কি কাজ করাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। কোন যেমন muscle আমার নিয়ে- এই জয়েন্টটা যেটা বলের সবে জয়েন্ট যেটা আছে এটা আমি কোনটার সাথে কম্পেয়ার করতে পারবো? আপনি কাজটা কোন দিকে করাচ্ছেন, লিফটটা কোন দিকে উঠাচ্ছেন? এই জিনিসটা হয় ফর এক্সাম্পল এভাবে একটা হচ্ছে উপর থেকে কোনো কিছু টেনে নামাচ্ছেন, আর একটা হচ্ছে নিচ থেকে লিফট করতেছেন। দুইটার কেস কিন্তু দুই রকম হয়। তাহলে দুটো সেপারেট সেপারেট স্যার, ওইটাই বলা হয় যে কি মাসেলগুলোকে আপনি ইনভলভ করাচ্ছেন, কি কাজ রান করাচ্ছেন তার উপর অনেক কিছু তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডিপেন্ডেন্ট। রাইট স্যার, ডেফিনেটলি মাসেল ওয়ার্ক সব কিছু ডিপেন্ডেন্ট। ওকে স্যার, থার্ড ক্লাস লিভারে যাচ্ছে। Yes, sir. থার্ড ক্লাস লিভার আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। কিছু কিছু মানুষের বুঝতে এক পাশে থাকবে ওয়েট অথবা লোড, এনার্জি বা ফোর্স, সেটা হচ্ছে এই দুটার মাঝখানে। তার মানে ফালক্রাম সেকেন্ড ক্লাস লিভারের মতোই আছে, শুধুমাত্র পজিশন চেঞ্জ করেছে কে? ওয়েট এন্ড এনার্জি, ওয়েট এন্ড এফর্ট। আসো স্যার, এবার আসো এটার এক্সাম্পল কি? আচ্ছা দেখি তো এটা কিসের এক্সাম্পল। চিমটা দিয়ে এটা একটা জি স্যার, এটা চিমটার পয়েন্ট, এখানে আপনি ফিঙ্গার দিয়ে ধরছেন। চিন্তা মানে ফোরসেপস, ফোরসেপস, ঠিক আছে? সাদা চুল নেই সুইটার। আচ্ছা সাদা চুল। আসুন স্যার, এটা মনে করেন কোন একটা গুডস বা এটা হচ্ছে আপনার জন্য ওয়েট অথবা লোড, দেন এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম, দেন মাঝখানে এনার্জি দিচ্ছেন। তার মানে এটা কোন ক্লাস লিভার? স্যার পানি করতেছি। থার্ড ক্লাস লিভার। ব্লাডটা লিক হয়ে গেছে। পানি পড়ছে, দুই এক ফোঁটা পানি পড়তে পারে, এমন ভাব করছে না প্রস্তাব করছে, পানি না পড়ছে, খারাপ কিছু তো নয়, ওয়াটার পড়তেই পারে। Take it positive. টাচ করি না। Okay. আচ্ছা পজিশন চেঞ্জ কর, তারপর তো জায়গা ছাড়বি না। ওকে, তাহলে দেখো চিমটা দিয়ে ফোরসেপস দিয়ে কোন একটা সাবস্টেন্স কে পিক করাটা হচ্ছে কোন ক্লাস লিভারের এক্সাম্পল। কেমনে? এই যাকে তুলতেছো সেটা হচ্ছে ওয়েট বা লোড। এই চিমটার এই জয়েন্টটা কি? ফালক্রাম। মাঝখানে কি দিচ্ছেন? বুঝাইতে পারছি? এই দেখেন, একদিকে ফালক্রাম থাকবে, একদিকে গুডস থাকবে, একদিকে মাঝখানে থাকবে কি? এনার্জি। তো এটা তো স্যার ফিজিক্স থেকে, বায়োলজি থেকে তো না। চলেন তো বায়োলজিতে বেস করি। ফিজিক্স স্যার, আর এখানে আমাদের এই এলবো জয়েন্টটা হচ্ছে এই ফালক্রাম বা পিভট। হাতে মার্কারটা নিলাম, এটা ওয়েট বা লোড। এবার বাইসেপস তার টেন্ডন দিয়ে কার সাথে কানেক্টেড? রেডিয়াসের সাথে। একটু আগে দেখলেন না, তার মানে সে এটাকে টেনে তুলবে। ঠিক আছে? তার মানে ফোর্সটা দিচ্ছেন কোন জায়গায়? কাছাকাছি আর কি। কার কাছাকাছি? ফালক্রামের কাছাকাছি। জিনিসটা বুঝাই, এদিকে তাকাও। এটা হচ্ছে রেডিয়াস বোন, এদিকে তাকাও না। এটা হচ্ছে হিউমেরাস, উপরে এটাকে বাইসেপস, আর এটা কি? টেন্ডন। তাহলে ফালক্রামের ঠিক কাছাকাছি কে আছে? টেন্ডন আছে। একটু চিন্তা করো স্যার, এই ক্ষেত্রে কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো না, রাদার এখানে কি পাবো? ডিসঅ্যাডভান্টেজ পাবো। কেমন সেটা স্যার? বেশি কেমন সেটা একটু স্যার বেশি এনার্জি খরচ হয় স্যার। কেন খরচ হয় সেটা বোঝানোর জন্য একটু ফিজিক্সে নিয়ে যাই স্যার। আমরা একটা পয়েন্ট মার্ক করি, এ পয়েন্ট, বি, সি, ডি, ই। আসো স্যার, আমি এখান থেকে কতগুলো এই উপর থেকে টানবো, কতগুলো সুতা লাগাই দিলাম স্যার এই পয়েন্টগুলোতে। কোন সুতা দিয়ে এই ওয়েট বা লোডটাকে বডির কাছাকাছি টেনে নিতে কম এনার্জি প্রোভাইড করতে হবে? ই। বুঝতেই পারতেছো, আমাদের তো আর টেন্ডন এইখানে না, টেন্ডনটা কার কাছে? এ পয়েন্ট। এই জন্য অনেক বেশি, মানে যতটুকু গুডস বইয়ে বলা হয়েছে 1 কেজি ওজন তুলতে গিয়ে 10 কেজির এনার্জি দেয়া লাগে। বুঝতে পারছেন? বাট এইটা আমরা ফিল করি না। এটা তো বুঝতে পারছেন যে এই ক্যালকুলেশন দিয়ে তো বুঝে গেছেন যে আমাদের এই কাজটা করতে যতটুকু এনার্জি দরকার ছিল তার থেকে অনেক বেশি। তার মানে এই ক্ষেত্রে তো মেকানিক্যাল কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি না, রাদার আমি লুজার হচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার জন্য।
ওকে স্যার, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ফিল করি না, যদি আমি লুজার হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বাট আমরা এটা ফিল করি না। কেন ফিল করি না জানেন? ভলান্টারি মাসেলগুলো খুব র‍্যাপিড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করে। কি করে? এই মাসেলের এই র‍্যাপিড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করার পাওয়ারকে বলে টনিসিটি, মাসেল টোনাস। এর মানে হচ্ছে যে কোনো ভলান্টারি মাসেল খুব র‍্যাপিড কি করতে পারে? কন্ট্রাক্টে এক্সপ্যান্ড করতে পারে। আর এই র‍্যাপিড কন্ট্রাকশন এন্ড এক্সপানশনের জন্য আমরা যে মেকানিক্যালি লুজার হচ্ছি, উই কান্ট রিয়েলাইজ, উই কান্ট ফিল দ্যাট। বুঝতে পারছি? তাহলে আমাদের লুজার হচ্ছে এটা আমরা কেন বুঝতে পারতেছি না? মাসেল টোনিসিটির কারণে আমরা এটা ফিল করতে পারছি না। আরেকটা টার্ম তোমরা পড়তে গেলে পাবা, হার্ট পড়তে গেলে পাবা রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে একটা মাসেল, আমাদের ভলান্টারি মাসেল হার্ট মাসেলের থেকে র‍্যাপিড কি করতে পারে? কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করতে পারে। তো এই মাসেলটা কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করার যে পাওয়ার, এটাকে বলে রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টরি পিরিয়ড। ভলান্টারি মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হার্ট মাসেল থেকে বেশি, কম। হার্ট মাসেলটা তার থেকে কিভাবে চলে? স্লোলি চলে। অন্য ভলান্টারি মাসেল থেকে হার্ট মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেশি। বুঝতে পারতেছেন? মানে হার্টটা এই ভলান্টারি মাসেল থেকে স্লোলি কি করছে, কম্পারেটিভলি স্লোলি কি করছে? কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করছে। এটা আমি র‍্যাপিড কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করাতে পারতেছি, আরো দ্রুত করাতে পারবো। তো এই যে র‍্যাপিডটা, যেই মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ড যত কম, সে তত র‍্যাপিড টায়ার্ড হবে। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে একটা হেভি লোড দিলাম, রাইট হ্যান্ডে দিয়ে বললাম যাও তুমি এটা রাস্তায় নিয়ে যাও, হেভি লোড 10 কেজির মতো। তুমি নিতে নিতে কিছু না আমার হাত চেঞ্জ করে আবার এই হাতে নিবা, তাই না স্যার? কেন স্যার? মাসেল কি হয়ে যাচ্ছে? টায়ার্ড হয়ে যাচ্ছে, লোড নিতে পারতেছে না। তো যেই মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ড যত কম, সে তত র‍্যাপিড কি হবে? টায়ার্ড হবে, ফ্যাটিগ হয়ে যাবে। হার্ট মাসেল ফ্যাটিগ হয় না কেন? হার্ট মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অন্য যে কোনো মাসেল থেকে একটু বেশি। স্যার রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে একটা সিগন্যাল পাঠাইলাম একটা মাসেলের কাছে। কিসের সিগন্যাল পাঠাবো? কন্ট্রাকশনের। মাসেল সিগন্যাল পেলে মাসেল কি করবে? কন্ট্রাক্ট করবে। তাহলে একটা সিগন্যাল পাঠালাম এখন, ঠিক আছে? এরপর আরেকটা সিগন্যাল পাঠালাম একটু পরেই। ওই সিগন্যালে হার্ট মাসেলটা কখনোই কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করবে না। তার মানে একটা সিগন্যাল সেন্ড করার পরে আরেকটা সিগন্যাল পাঠালে ওই মাসেলটা কি করছে না? রেসপন্ড করছে না। তার মানে কি? এই মাসেলটার রিফ্র্যাক্টরি পিরিয়ডটা একটু বেশি, মানে সিগন্যালটা আরেকটু পরে পাঠাইতে হবে। তার মানে যেই মাসেলটা একটা সিগন্যাল পাঠানোর পরে রেসপন্ড করলো, নেক্সট সিগন্যাল পাঠানোর পরে সে কি করলো না? রেসপন্ড, মানে আরেকটু পরে পাঠাইতে হবে। এই যে ডিউরেশনটা, এটাকে বলে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এক সিগন্যাল পাঠানোর পরে আরেকটা সিগন্যাল সেন্ড করার পরে সে রেসপন্স করছে না, তার মানে সিগন্যালটা সে আরো পরে যাচ্ছে। এই মানে দুইটা সিগন্যালের মধ্যবর্তী ডিউরেশনটাই হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, দুইটা কন্ট্রাকশনের মধ্যবর্তী সময়টা। ঠিক আছে? কারণ সিগন্যাল কিসের জন্য পাঠায়? কন্ট্রাক্ট এক্সপানশনের জন্য। সিগন্যাল সেন্ডিং স্টপ হয়ে গেলে মাসেল কি করবে? এক্সপান্ড করবে। তো রিফ্র্যাক্টরি পিরিয়ডের ডেফিনিশনটা হার্ট মাসেলের ক্ষেত্রে বলা আছে যে একটা সিগন্যাল সেন্ড করার পরে আরেকটা সিগন্যাল সেন্ড করা হলো, বাট ওই সিগন্যাল সেন্ডিং এ হার্ট মাসেল কি করছে না? রেসপন্স করছে না। তার মানে সিগন্যালটা আরেকটু পরে পাঠাইতে হবে। তার মানে দুইটা সিগন্যালের মধ্যবর্তী যে ডিউরেশনটা, এটাই হচ্ছে কিসের সিগন্যাল? মাসেল কন্ট্রাকশনের সিগন্যাল। বুঝতে পেরেছি? তাহলে ভলান্টারি মাসেলের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ছোট, কম। হার্ট মাসেলের ক্ষেত্রে বেশি। তাহলে যেই মাসেলটার রিফ্র্যাক্টরি পিরিয়ড কম, সে র‍্যাপিড টায়ার্ড হবে। আর যেই মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ড বেশি, সে সহজে ফ্যাটিগ হবে না, টায়ার্ড হবে না। হার্ট মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেশি, মানে সে একটা রিদমে কি করে? কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করে, এই জন্য তাকে সহজে টায়ার্ড করতে পারবেন না। আর এই মাসেলগুলোকে আপনি যখন ইচ্ছা মতো কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করাচ্ছেন, এই জন্য মাসেলগুলো র‍্যাপিড কি হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। it becomes tired, heart muscle, আর কি হবে? হার্ট টায়ার্ড তো হচ্ছে না, তো ওভাবে প্রিপেয়ার করেছে, টায়ার্ড হচ্ছে না, তো টায়ার্ড বলবো সে তো মারা যাবে। তাহলে কোনো কারণে যদি আমাদের মারা যাবে, তাহলে হার্ট মাসেল টায়ার্ড হচ্ছে, পারতেছে না সার্ভাইভ করে। তো আমাদের আর বাকি আছে, শুনো, এই চ্যাপ্টারে বাকি আছে আর ফ্র্যাকচার অফ বোন,
স্প্রিং আর ডিসলোকেশন, তিনটা টপিক বাকি আছে। নেক্সট ক্লাসের জাস্ট 15 মিনিট সময় লাগবে এটা শেষ করতে। এরপর পরে ভার্টিকাল ফিগার হ্যাঁ ওইটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, চারটা টপিক। এটা প্রথমে মনে করে দিস তো, এটা ড্র করার বিষয় আছে তো এই জন্য একটা টিপিক্যাল ভার্টিকাল ফিগার ড্র করে এটা ডিফারেন্ট পার্টগুলো লেভেল করে দেয়। ওকে স্যার, এরপরে কি বললাম যেন চ্যাপ্টার 6 স্টার্ট হয়ে যাবে ব্যাচ। চ্যাপ্টার 6 স্মুথলি শেষ করতে পারবো, এইগুলো নিয়ে পরীক্ষা দিবা যা হওয়ার হবে আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সোমবার